শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আপনারা জানেন যে আমরা আসন সমীকরণ নামের এই পডকাস্টটি গত দুদিন আগে শুরু করেছিলাম। 29 তারিখে আমরা প্রথম পর্ব প্রচার করি। প্রথম পর্বে আমরা চট্টগ্রামের 16টি আসন নিয়ে সিট ওয়ারি আগামী নির্বাচনের জন্য একটা বিশ্লেষণ করি এবং কে কোন সিট পেতে পারে সেটার ব্যাপারে প্রেডিকশন করি। আমি এবং আমার আরো দুই সহকর্মী আলোচক এবং বিশ্লেষক। আজকে আমরা রংপুর বিভাগের 6টি ডিস্ট্রিক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, বিশ্লেষণ করব এবং কে কোন আসন পেতে পারে সেই ব্যাপারে আমাদের পার্সোনাল প্রেডিকশন করব। আপনারা জানেন যে আমার সাথে উপস্থিত থাকেন আরো দুইজন বিশ্লেষক। আমি আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। রাজীব আহমদ, সমকালের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, উনি আছেন আমাদের সাথে, এবং জ্যোতি রহমান, উনি একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, কাউন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর। উনি বর্তমানে অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন আমাদের সাথে। তো আমরা দেরি না করে, যেহেতু আজকে অনেকগুলো আমাদের আসন নিয়ে আমরা আলোচনা করব, আমরা শুরু করছি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এক একটা আসনের একটা সামারি দিব, হিস্টোরিক্যালি কে কত আসন পেয়েছিল, কোন দল আসন পেয়েছিল, কার ভোট শেয়ার হিস্টোরিক্যালি কিরকম। তারপরে আমরা ফিল্ড অ্যানালাইসিস করব এবং কে কোন আসন পেতে পারে সেটা সম্পর্কে আমাদের প্রেডিকশন দিব। তো আমি রংপুরে যাই। রংপুরের 1 নম্বর, রংপুর 1 আসন, এটা সম্পর্কে যদি আমরা একটু বলি ব্যাকগ্রাউন্ডটা। এই আসন মূলত জামাত ও জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে এবং 96 সালে সবসময় জাতীয় পার্টি আসলে এই আসনে জিতেছিল। আপনারা জানেন যে জাতীয় পার্টি আসলে পুরো রংপুর বেল্টেই যথেষ্ট স্ট্রং একটি পার্টি হিসেবে ছিল, কারণ এখানে হোসেন মোহাম্মদ এরশাদ তার নিজের বাড়ি। তো 2008 সালে নির্বাচন করে জামাত জোট প্রার্থী হয়ে মোহাম্মদ আবুল গনি, এবং সে দ্বিতীয় হয়। 96 সালে এই আসনে জামাত 21.4% মতো ভোট পায়। সেখানে বিএনপির প্রার্থী পেয়েছিল মাত্র 3%। আপনারা জানেন যে সেই সময় কিন্তু 91 এবং 96 সালে জামাত এবং বিএনপি দুজনই আলাদা করে নির্বাচন করেছিল। 2001 সালে আবার জামাতের প্রার্থী কিন্তু জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন পায় এবং 28% ভোট পায়, যদিও ইলেকশনে জিততে পারেনি। তো এই আসনে জাতীয় পার্টি যদিও স্ট্রং, কিন্তু জাতীয় পার্টির যে একজন ছিলেন উনি শেষ মুহূর্তে, যতদূর আমরা জানি ইলেকশন কমিশনের সোর্স অনুযায়ী, মঞ্জুম আলী, ওনার দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে। এই আসনে কিছু জনমত জরিপ হয়েছিল, একটি ফার্ম করেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত এগিয়ে আছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তো আমি এখন একটু রিকোয়েস্ট করব আমাদের যে বিশ্লেষকদের, শুরু করব রাজীব আহমদকে। রাজীব, আপনি এই আসন সম্পর্কে কতটুক ইনফরমেশন আপনার কাছে আছে বা আপনার পার্সোনাল প্রেডিকশনটা কি রংপুর 1? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আপনাদের যে হিসাব, সেই হিসাবটাই সঠিক, যে ফার্মের কথা বললেন। কারণ এখানে যিনি আঞ্জুম আলী, উনি যদি নির্বাচনে থাকতেন, উনি বেসিক্যালি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে এসেছেন, এসে নমিনেশন পেয়েছিলেন। তো বিএনপি প্রার্থীর আপিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, প্রার্থীটা বাতিল হয়ে যায়। সেই কারণে আমি আজকে যে খোঁজ নিলাম, জাতীয় পার্টির প্রার্থীকে যারা ভোট দিতে পারেন বলে মনে করা হচ্ছিল, তাদের একটা বড় অংশ শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীকে ভোট দিতে পারেন। আর এই জায়গায় যদি এটা ত্রিমুখী লড়াই হতো, সেক্ষেত্রেও জামায়াতের জয়ের সম্ভাবনা বেশি ছিল এই আসনটিতে। তো এখন মনে হচ্ছে যে জামাত এই আসনটিতে সহজ জয় পাবে, কারণ এই এলাকাতে, গঙ্গাচড়া এলাকায় বিএনপি খুবই ঐতিহাসিকভাবে দুর্বল। এই জায়গায় তার সাংগঠনিক অবস্থান দুর্বল। তবে 5 আগস্টের পরে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনো জয়ের পর্যায়ে যায়নি বলে আমি মনে করি। ধন্যবাদ রাজীব। জ্যোতি, আপনার কমেন্ট চাচ্ছি এবং প্রেডিকশন। তো আমি জাস্ট হিস্টোরিক্যালি এটা বলি আর কি, যে দিস ইজ ভেরি মাচ আপনার এরশাদ হিস্টোরিক্যালি। হ্যাঁ, তো সেই জন্য এখানে বিএনপির অর্গানাইজেশন কোনোদিনও ছিল না। আমরা যেরকম গতবার চিটাগংয়ে আমরা যেটা দেখেছিলাম যে স্ট্রং বিএনপি বেল্ট, যেখানে জামাতের অর্গানাইজেশন ছিল না, জামাত হয়তো কোথাও 25-30% ভোট পেলেই সেটা তাদের বিশাল অর্জন হতো। এখানে জিনিসটা হচ্ছে রিভার্স।
তো এখানে আমার মনে হয় যে জামাতই জিতবে, জামাতের না জেতার কোনো কারণ নেই। বিএনপি হয়তো 15-20% পর্যন্ত যদি ভোট তুলতে পারে, দ্যাট উড বি ওকে, তাহলে যেটা বোঝা যাচ্ছে আপনারা দুজনেই প্রেডিক্ট করছেন এই আসনে রংপুর 1 আসনে জামাত হয়তো জিততে যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু হিস্টোরিক্যালি বিএনপির এখানে বেসটা খুব স্ট্রং না, এবং জামাত অলরেডি বেশ কয়েকবার এখানে জোটের প্রার্থী, জোটের মনোনীত প্রার্থী হিসাবেই কম্পিট করেছে, এবং তাদের হিস্টোরিক্যাল একটা ভোট বেসও আছে এখানে। আমিও মনে করছি যে এই আসনটা হয়তো জামাতই পাবে। তো আমার মনে হয় আমরা তিনজনই অ্যাটলিস্ট এই প্রেডিকশন করছি এই রংপুর 1 জামাত পেতে যাচ্ছে। তো আমরা খুব কুইকলি তাহলে আমরা রংপুর 2-এ চলে যাই। রংপুর 2, ওকে, রংপুর 2-এ যদি দেখেন এইটা আসলে বেশ একটু হেভিওয়েট প্রার্থীদের একটি আসন। প্রথমত যদি বলি জামাতের এখানে আজহারুল ইসলাম, উনি জামাতের হেভিওয়েট ক্যান্ডিডেট, কারণ উনি এখন জামাতের বর্তমান আমির, এবং তিনি এই আসনে আগে 3বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং এটিএম আজহারুল ইসলাম সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে উনি মোস্ট প্রবলি ফাঁসির আসামি হয়েছিলেন আইসিটি ট্রাইব্যুনালে, এবং 5ই আগস্টের পরে আপিলের মাধ্যমে উনি বের হয়ে আসেন, এবং জামাতের খুব মানে আগে উনি জেলে যাওয়ার আগে সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের, এবং মোটামুটি খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা। তো উনি এই আসনে জামাতের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিল 2001 সালে। পরে তিনি 2008 সালে বিএনপিতে যোগ দেন এবং নির্বাচন করেন তখনকার ঐক্যজোটের প্রার্থী হিসাবে। তো তিনিও একজন হেভিওয়েট প্রার্থী, কারণ অলরেডি উনি একবার নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল 2008 সালে 75% ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে তখন আওয়ামী লীগের সাথেই মোস্ট প্রবলি তারা জোট না করলেও সমর্থন তারা পেয়েছিলেন। তো সেই সময় এটিএম আজহারুল জামাত থেকে দ্বিতীয় হয়, এবং মোহাম্মদ আলী সরকার তখন বিএনপি থেকে নমিনেশন পায়নি, কিন্তু উনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তৃতীয় হয়। তো বোঝা যাচ্ছে যে এই আসনে যারা আছেন তারা সবাই মোটামুটি যথেষ্ট হেভিওয়েট, এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় বলে মনে হচ্ছে। তো রাজীব, আপনার কি মনে হয়? ধন্যবাদ। এই আসন তারাগঞ্জ বদরগঞ্জ, এই এলাকায় আমি অনেকবার গিয়েছি। তারাগঞ্জ বদরগঞ্জে আনিস ইসলাম মন্ডল, যিনি জাতীয় পার্টির, একসময় ওনার ব্যক্তিগত, উনি যেহেতু শিল্পপতি, ওনার ব্যক্তিগতভাবে খুবই একটা শক্ত অবস্থান ছিল। কিন্তু গত 12-13 বছরে জাতীয় পার্টি ওই এলাকায় সাংগঠনিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছে। তো এবার নির্বাচনটা হবে বিএনপি এবং জামাতের মধ্যে। জাতীয় পার্টি এখানে তৃতীয় শক্তি, নির্বাচনে জিতবে না, কিন্তু জাতীয় পার্টির ভোট কাটার উপর নির্ভর করবে কে জিতবে কে হারবে। জাতীয় পার্টি যত বেশি সংখ্যক ভোট পাবে জামায়াতের জয়ের সম্ভাবনা তত বাড়বে। কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি গত 1.5 বছরের যে রাজনীতির কারণে আপনার জাতীয় পার্টির নেতা কর্মীরা ডিপ্রাইভ ফিল করছেন। এর জন্য তারা বেসিক্যালি ইউনূস সরকার, এনসিপি এবং জামায়াতকে শত্রু মনে করেন তারা। তো ন্যাচারালি তাদের ভোট জামায়াতের দিকে যাওয়ার কথা না। তো জাতীয় পার্টি এই নির্বাচনে থাকার কারণে জাতীয় পার্টির ভোটগুলো বিএনপির দিকেও যাচ্ছে না। আবার দুইটি দলই বাংলাদেশ সেই জাতীয়তাবাদে বিশ্বাস করে, সুতরাং তারা একজনের ভোট আরেক জায়গায় ট্রান্সফার হওয়া ইজি ছিল। কিন্তু মন্ডল এই নির্বাচনে থাকার কারণে আমার মনে হচ্ছে এটিএম আজহার এই নির্বাচনটা জিতবে। বাট এটিএম আজহার যেহেতু অফকোর্স উনি একজন হেভিওয়েট জামাত প্রার্থী, তো আপনি বাট উনি কি ব্যক্তিগতভাবে অনেক পপুলার এলাকাতে, বা যেহেতু উনি অনেক জেলে ছিলেন, উনি কোন সিম্প্যাথি ভোট পাওয়ার সম্ভাবনা আছে? সিম্প্যাথি ভোট হতে কিছু পেতে পারে, কিন্তু ওই তারাগঞ্জে বদরগঞ্জে জামাতের সংগঠন খুবই শক্তিশালী, সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী। তারা এখানে প্রার্থী ম্যাটার করবে না। আচ্ছা, জ্যোতি, আপনার কমেন্ট? তো দুইটা প্রশ্ন বা দুইটা কমেন্ট। একটা রাজীবের কাছে প্রশ্ন ওই এলাকার থেকে, যে আমি যতটুকু বুঝলাম যে মোহাম্মদ আলী সরকার এবং আনিসুল ইসলাম মন্ডল দুইজনেই একসময় জাতীয় পার্টিতে ছিল, জি, এবং সেখান থেকে আর ওনাদের কি কোনো পুরানো রাইভালরি আছে কথা?
যে একজন জাতীয় পার্টির এমপি ছিলেন, তারপরে তাকে জাতীয় পার্টি ছেড়ে সে বিএনপিতে আসছে, জাতীয় পার্টি আরেকজনকে নমিনেশন দিচ্ছে। ওই পুরানো ইতিহাসটা কিরকম এবং সেটার ইম্প্যাক্ট কতখানি পড়বে, এটা হচ্ছে প্রশ্ন। আর ইয়ে হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ কি এখানে কোনো সময় সংছিল? মাইক অন করে দিবেন। ধন্যবাদ। সে কখনোই খুব বেশি স্ট্রং ছিল না, কিন্তু 2018, 2024, 2014 এই 3টা নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, কিন্তু এই ডেটারে বিশ্বাস করা তো মুশকিল। তো আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে অবস্থা ভালোই ছিল, একেবারে খারাপ ছিল তা না, কিন্তু 5 আগস্টের পর এটা একেবারে মানে ওভারনাইট তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানে এটা যত ক্ষমতায় থাকার কারণে যেভাবে দ্রুত উত্থান হয়েছিল, ঠিক সেভাবেই অবিশ্বাস্য পতন হয়েছে। তো মোহাম্মদ আলীর বিষয়টা হচ্ছে যে জাতীয় পার্টি থেকে এরশাদ সাহেব একটা কাজ করতেন, কোথা থেকে কারা এনে কখন নমিনেশন দিবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। এই কারণে জাতীয় পার্টির লোকজন অনেকেই আপনার পার্টি ছেড়েছিল। আনিসুল ইসলাম মন্ডল বেসিক্যালি কিন্তু উনি পলিটিক্যাল ক্যারেক্টার না, উনি একজন শিল্পপতি। উনি রাজনীতি করতেন না, 2008-এর নির্বাচনের আগে জাতীয় পার্টিতে জয়েন করে নমিনেশন পেয়ে গেছেন, এবং এই কারণেই মোহাম্মদ আলী সরকার জাতীয় পার্টি ছাড়লো। তারপরে আবার পরবর্তী সময়ে আনিস ইসলাম মন্ডল অনেকদিন রাজনীতিতে ওইভাবে অ্যাক্টিভ ছিলেন না, এখন উনি আবার ফিরেছেন। তো উনি শিল্পপতি হিসাবে এলাকায় কর্মসংস্থান তৈরি করাতে, মানুষজনকে সাহায্য সহযোগিতা করার কারণে ওনার গুডউইল আছে। ওকে, তাহলে রাজীব, আপনার প্রেডিকশন হচ্ছে এখানে আজহার ইসলাম জিতার সম্ভাবনাই বেশি? এটি আমাদের ওকে, জ্যোতি, আপনি কি আপনার প্রেডিকশন জানাবেন? আমারও মনে হচ্ছে যে গিভেন 3-way ফাইট এবং জামাতের ভোট ইউনাইটেড থাকবে, অ্যান্টি জামাত ভোট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো ওই হিসেবে, এবং যেহেতু আমাদের সেরকম মানে রাজীব বললেন যে এরকম অত স্ট্রং হতে ছিল না, তো সব মিলে আমার মনে হয় যে জামাত আজহার সাহেব জেতার কথা। ওকে, ফাইন, আমরা দুইটা প্রেডিকশন পেলাম। আমার ব্যক্তিগত মনে হয় যে অফকোর্স এটা 3-way ফাইট হবে, খুব কোনোভাবেই সহজ ফাইট হবে না। কিন্তু জামাত যেহেতু এখানে আজহারুল ইসলাম নিজেই একজন বেশ জামাতের মানে হয়তো প্রথম 3-4 জন নেতার মধ্যে একজন, তো জামাত হয়তো তার সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা এখানে দেখানোর চেষ্টা করবে, এবং কোনোভাবেই হয়তো সেটা তার জন্য ডিফিকাল্ট, মানে খুবই ফেস সেভিং হবে না যদি এটা কোনোভাবে হারে। আমিও মনে করছি যে মানে ত্রিমুখী ফাইট হলেও এখানে জামাত হয়তো বেরিয়ে আসবে। তো আমরা মনে 3 জনই তাহলে একমত হচ্ছে এই জায়গায় যে আজহারুল ইসলামের ব্যাপারে। তো আমরা তাহলে আমরা ক্লোজ করি। আমরা যদি এখন একটু রংপুর 3-এ যাই, রংপুর 3 আসলে একটা সদর উপজেলা আসলে। তো আমরা এখানে যদি দেখি যে শামসুজ্জামান সামু মহানগর বিএনপির আহ্বায়ক, উনি বিএনপির হয়ে দাঁড়াচ্ছেন। মাহমুদুর রহমান বেলাল রংপুর মহানগরী জামাত ইসলামীর আমির, উনি জামাতের হয়ে দাঁড়াচ্ছেন, এবং এই আসনে মানে অনেক আলোচিত গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের হিসেবে যিনি পরিচিত, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ভাই এবং জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, উনি এই আসনে প্রার্থী। তো উনি এই আসনে আগে নিজেও পার্সোনালি জিতেও ছিলেন। তো রাজীব, কি মনে হয় এই আসনটার কি ত্রিমুখী হবে, নাকি এখানে জাতীয় পার্টি কোনো ভূমিকা রাখবে না? এই আসন নিয়ে মন্তব্য করা খুবই মুশকিল এই মুহূর্তে। যখন চরমোনাই এবং জামায়াতের জোট ছিল, তখন মোটামুটি নিশ্চিত ছিল যে এই জোটের কেউ একজন জিতবে। আমরা এখানে একটা পার্টিকে কনসিডার করছি না, চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন রংপুর মহানগর এবং রংপুর সদরে বেশ শক্তিশালী, তারা হয়তো 30-35 হাজার প্লাস ভোট পাবে। তো এখন আপনি একটু কোনো দল 30-35 হাজার ভোট পেলে সেটার ফলাফল কি হবে, মানে এর কারণে এটার আফটারনে কি হবে ক্যালকুলেশন করা খুব মুশকিল। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে জিএম কাদের এই জায়গায় চান্স বেশি, কারণ হাত পাখা 30-35 হাজার ভোট পাবে, জামায়াত তার ভোট পাবে, বিএনপি তার ভোট পাবে। এই রংপুর 3 এলাকায় জাতীয় পার্টির নিজস্ব 70-75 হাজার ভোট আছে। এই ভোট যদি আসে তাহলে জিএম কাদের সহজে বেরিয়ে যাবে। তো আমি যেটা শুনতে পাচ্ছি পলিটিক্যাল নানান জায়গায়, যে জিএম কাদেরকে আটকানোর জন্য মানে বিহাইন্ড দ্য কার্টেন কোনো আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা শত্রুর সঙ্গে, যে ছেড়ে দিই একজন আরেকজনকে, তারপরে আওয়ামী লীগের আপনার বিরোধী নেতাকে যেন ঠেকানো যায়, এরকম একটা চিন্তা আছে, এরকম একটা আলোচনা আছে। তবে যদি 3 পক্ষই শেষ পর্যন্ত নির্বাচনে থাকে, হাত পাখা দাঁড়িপাল্লা দানের শীষ, 3টাই যদি থাকে, অ্যাক্টিভলি থাকে, তাহলে জিএম কাদের বেরিয়ে যাবে। কিন্তু ফাইনালি যদি কোনো সমঝোতা হয়ে যায় কারো সঙ্গে কারো, তাহলে জিএম কাদের বেরোতে পারবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আর যদি এখন যে পরিস্থিতি সেটা যদি থাকে যে 3 পক্ষই থাকবে নির্বাচনে, তাহলে জিএম কাদের বেরিয়ে যেতে পারে, ওনার জয়ের সম্ভাবনা বেশি।
জ্যোতি, পর্যন্ত আমি রাজীবের সাথে একমত, কমপ্লিটলি একমত যে এখানে আপনার মানে এই তিন পক্ষ চার পক্ষের ইয়ে থেকে তো বিএনপির এখানে আমি কোনো সম্ভাবনা দেখি না। তো দ্যাট আই রুল দ্যাট আউট। হাত পাখারও আমি জেতার কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু দে ক্যান বি স্পয়লার। 30-35 হাজার ভোট ইয়ে হতে পারে। তো কাদের না আমি একটু জ্যোতি ভাইকে থামাই। যদি চরমনাইয়ের পীরের সঙ্গে বিএনপির কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে সামু জিতে যেতে পারেন। হ্যাঁ, তা পারে, সেটা একটা পারে যে হ্যাঁ দ্যাট ইজ ট্রু, যে আর কি যে বিএনপির একা যেটা আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম আমাকে, যে বিএনপির নিজের ভোটে জেতার কোনো আমি সম্ভাবনা দেখি না। কিন্তু যদি বিএনপি চরমনাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, দ্যাট কুড বি সামথিং, ওই 30-35 হাজার ভোট। সেইটা হবে কিনা বলা খুবই মুশকিল। আপনি যদি বলেন ফাহিম যে আমাদের তো শর্ত হচ্ছে আজকে এই মুহূর্তের প্রেডিকশন, তো আজকে এই মুহূর্তের প্রেডিকশন আমি কাদের সাহেবের জিএম কাদেরের পক্ষে দিচ্ছি। ওই যে 70-75 হাজার ভোট বললেন, ওইটা কিন্তু ছাকা ভোট, বিকজ দিজ আর পিপল যারা আর কি আপনার একদম 100% লয়াল। যে মানে এটা জিএম কাদেরের প্রতি লয়ালটি নাকি এটা কি এরশাদ সাহেবের প্রতি এক ধরনের ওইটা, নাকি জিএম কাদেরের ব্যক্তিগত ভোট? আমার তো মনে হয় এরশাদ সাহেবের প্রতি, মানে জিএম কাদের তো এমন কিছু করে নাই যে তার ব্যক্তিগত কিছু থাকতে পারে। ওকে, কিন্তু এরশাদের এরিয়া, এটা তো রংপুর শহর, তাই না? রংপুর টাউনে না এটা, মানে সদর। হ্যাঁ সদর, সদর সিটি কর্পোরেশন থাকেই, মানে ইভেন দো এরশাদ ইজ লং ডেড, কিন্তু তারপরেও হি ওয়াজ দেয়ার, তাদের প্রেসিডেন্ট সেভাবেই আর কি। তো ওই ক্ষেত্রে আজকের প্রেডিকশন আমি এটা জাতীয় পার্টিকে দিচ্ছি। ওকে, ইন্টারেস্টিং। আমিও মনে হচ্ছে যে আপনাদের সাথে, আমারও মনে হচ্ছিল এটা খুব ডিফিকাল্ট টু প্রেডিক্ট, বাট আপনাদের কথা শুনে আমি নিজেও কনভিন্সড। যদিও আসলে আমাদের অন্যান্য যে সার্ভেগুলো হয়েছে সব সার্ভেতে কিন্তু আমরা দেখেছি যে কান্ট্রি ওয়াইড জাতীয় পার্টির ভোট আসলে অনেক কমে গেছে। বাট হয়তো দু একটা পকেট থাকতে পারে যেখানে আসলে জাতীয় পার্টির এখনো একটা হিস্টোরিক্যাল লয়াল বেজ আছে, ইমোশনাল লয়াল বেজ আছে, অ্যান্ড প্রবাবলি রংপুর 3 হয়তো সেরকমই একটা জায়গা। তো আপাতত আমিও আসলে আপনাদের সাথে একমত, মানে সদরটা আমরা তাহলে সবাই জিএম কাদেরকেই প্রেডিক্ট করছি। তো আমরা তাহলে আগাই, অনেক আমাদের আসন আছে আজকে ডিসকাস করার। আমরা রংপুর 4-এ যাই। রংপুর 4 হচ্ছে এটা হচ্ছে সাবেক পীরগাছা উপজেলা, কাউনিয়া উপজেলা। এই আসনটা আসলে অনেক আলোচিত, বিকজ এই আসনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন নিজে প্রার্থী হয়েছেন, এবং আমরা জানি যে আখতার হোসেন সেন্ট্রালি খুব ইম্পর্টেন্ট একজন নেতা এনসিপির, এবং জামাত এনসিপির যে জোট হয়েছে সেখানে অফকোর্স সবার এক্সপেকটেশন অনুযায়ী জামাত এই আসন ছেড়ে দিয়েছে, যদিও জামাত এই আসনে মোটামুটি ভালোই স্ট্রং ছিল। তো বিএনপি, বাট তার সাথে যার কম্পিট করতে হচ্ছে উনি হচ্ছে বিএনপির প্রার্থী ভরসা পরিবারের মোহাম্মদ এমদাদুল হক ভরসা। ওনার পরিচয় হচ্ছে উনি সাবেক সংসদ সদস্য মরহুম রহিমউদ্দিন ভরসার ছেলে। রহিমউদ্দিন ভরসা বিএনপির সিনিয়র নেতা ছিলেন, কিন্তু এই আসনে আবার সবসময় ভরসা পরিবারের এতই ইনফ্লুয়েন্স যে এক ভাই আরেক ভাইয়ের সাথে আসলে কম্পিট করেছে। মানে করিমউদ্দিন ভরসা জাতীয় পার্টি থেকে একাধিকবার নির্বাচন করেছে, নির্বাচিত হয়েছে, বাট করিমউদ্দিন ভরসার এগেইনস্টে কিন্তু তার ভাই রহিমউদ্দিন ভরসা নিজে কম্পিটও করেছে। তো এমদাদুল হক ভরসা সেই ভরসা পরিবারেরই ছেলে। তো এখানে কি আসলে এনসিপি আর ভরসা পরিবারের মধ্যে আসলে মোস্ট প্রবলি ফাইট হবে, যত না বেশি মানে বিএনপির সাথে ফাইট। তো রাজীব, আপনার কাছে কোনো ট্রেন্ড আছে লোকাল লেভেলের আক্তার কটটুক করছে? ধন্যবাদ। এই আসনটাতে নির্বাচন হচ্ছে আসলে এই জামাত জোট বনাম ভরসা পরিবার। এখানে বিএনপি বা জাতীয় পার্টি ম্যাটার করে না। আগে যেহেতু দুই ভরসা ভাগ হয়ে থাকতেন জাতীয় পার্টি বিএনপিতে, সেই কারণে মাঝখান দিয়ে টিপু মুন্সি 2বার এমপি হয়ে গেছে আওয়ামী লীগের। টিপু মুন্সি একবার, 2 ভাইয়ের ভাগের কারণে। তো এইবার তো ভরসা পরিবার বিভক্ত না, এবার ভরসা পরিবার ইউনাইটেড। তো আমি বলবো যে ওইখানকার ভরসা পরিবারের বিরুদ্ধে কোন রকম কোনো স্ক্যান্ডাল নেই, এক্সটর্শন, চাঁদাবাজি বা কোনো রকম কোনো অভিযোগ নেই। ওনারা অত্যন্ত সম্ভ্রান্ত এবং দাতা পরিবার হিসেবে পরিচিত। তো আক্তার নতুন ফ্রেজ, আক্তারকে নিয়ে ক্রেজ আছে, এটা আমি মানি।
কিন্তু আমি এখানে দেখতেছি ভরসা পরিবার, এমদাদ ভরসা। জ্যোতি, আপনার প্রেডিকশন? হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো এখানে একভাবে বলা যায় যে আসলে এটা নতুন বন্দোবস্ত পুরনো বন্দোবস্তের লড়াই। আমার মনে হয় যে পুরনো বন্দোবস্তই জিতবে। রাজীব যেটা বললেন যে ভরসা ফ্যামিলি মানে তাদের এগেন্সে কোনো স্ক্যান্ডাল নাই বা কোনো রকম যে আপনার দখল টাইপের কোনো অভিযোগ নাই, এবং যে থেকে আর কি আপনার যে আক্তার এমন as far as I understand আর কি যে গ্রাউন্ড লেভেল এখন এমন কোন রকমের ডেট আছে না যে মানে ভরসা দিতে পারে। তো আমার মনে হয় যে এটা ভরসা মানে তাহলে আমরা দুইটা প্রেডিকশন পেলাম। আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে আক্তারের সম্ভাবনা বেশি। দ্য রিজন আই ফিল দ্যাট, একটা তো হচ্ছে অফকোর্স পুরা জামাতের সাপোর্টটা তো সে পাচ্ছে, এবং জামাতে এই আসনে হিস্টোরিক্যালি মানে না জিতলেও একেবারেই যে ইরিলেভেন্ট তা না। আরেকটা হচ্ছে আক্তার হোসেনের যে ন্যাশনাল প্রোফাইল বা ন্যাশনাল ইমেজ, এবং পার্টিকুলারলি জুলাই আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে, সেটাকে তাকে একটা আলাদা এজ দিবে। হ্যাঁ, বাট যদি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হয়তো পুরান বন্দোবস্ত আর নতুন বন্দোবস্ত একটা ফাইট হবে। তো আমরা অন্য জায়গায়ও যেটা দেখেছি যে কিছু ভাই আমি একটু যোগ করতে চাই, একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ভরসা পরিবারের যেমন ক্লিন ইমেজ আছে, তার শিল্পপতি ভরসা পরিবারের ক্লিন ইমেজ আছে, তো রাজনীতির মাঠে এই মুহূর্তে সব মানে যাদের সবচেয়ে বেশি ক্লিন ইমেজ তাদের মধ্যে কিন্তু আক্তারও একজন। হ্যাঁ, সে খুব ডাউন টু আর্থ মানুষ, মানুষের সঙ্গে মিশতে পারে। এবং এনসিপির অনেক নেতার বিরুদ্ধে হয়তো অনেক ধরনের অভিযোগ থাকলেও আমার মনে হয় আক্তারের ব্যাপারে কারো কোনো অভিযোগ সোফার দেখা যায়নি, এবং মিডিয়াও তার কোনো অভিযোগ নেই। তা আমি বলতেছি কিন্তু লড়াই কিন্তু এটা মানে একতরফা হবে না, খুব শক্ত লড়াই হবে, এবং এই শক্ত লড়াই আমি ভরসাকে এগিয়ে রাখছি। ওকে, ফাইন, ফেয়ার এনাফ। তাহলে আমি জ্যোতি আর সরি জ্যোতির লাইনটা একটু অন করো। আচ্ছা, তো রাজীব এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা আপনি ভরসা ফ্যামিলিতে কিন্তু আগে যখন এই রহিম ভরসার করিম ভরসার ফাইট হতো, ওইটা কিন্তু আসলে দুই ভাইয়ের ফাইট হতো, ওটা কিন্তু জাতীয় পার্টি কোন আইডিওলজিক্যাল ছিল না। তো এখন কি মানে ফ্যামিলি ইউনাইটেড? হ্যাঁ, এবার ফ্যামিলি ইউনাইটেড, এবার ফ্যামিলি ইউনাইটেড। আচ্ছা, ওকে but Jyoti, do you want to stick to Akhtar or sorry Bharosha, or you want to change to Akhtar? No, I think I'm going to stick with Bharosha. তারা as I understand তারা খুবই বিপক্ষই হার্ড ক্যাম্পেইন করছে। তো আমার মনে হয় যে এখনো পর্যন্ত ভরসাই এগিয়ে আছে। ওকে ফাইন, তাহলে আমি এটাতে আসলে আক্তারকে এগিয়ে রাখছি, আপনারা দুজন ভরসাকে এগিয়ে রাখছেন। তো আমার মনে হয় এই আসলে আমাদের প্রেডিকশনটা একটু ডিফারেন্ট হচ্ছে, দ্যাট ইজ ফাইন। আমাদের সব প্রেডিকশন যে এক হতে হবে এমন কোনো কথা নেই। ডিফারেন্স হলেই তো ইন্টারেস্টিং, তাইলে পরে আমরা পরে ইলেকশনের রাতে চেক করতে পারবো যেরকম যে ওটা বলছিলেন ভাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি। আমরা রংপুর 5-এ যাই। রংপুর 5 হচ্ছে মিঠাপুকুর উপজেলা। এই আসনের যদি আমি একটু সামারি বলি, এই আসনে জামাত 91 সালে 18% ভোট পেয়েছিল, 96 সালে 14.5% ভোট পেয়েছিল। এই আসনে বিএনপি কখনো আসলে 2%-এর বেশি ভোট পায়নি, হ্যাঁ, 91 বা 96 সালেও। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই আসনে মেইন প্রতিদ্বন্দ্বিতা করে সবসময়। এখন এই আসনে এইবার জামাতের পক্ষ থেকে গোলাম রব্বানী, উনি রংপুর জেলা আমির এবং উনি সাবেক উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিল 2018 সালে। অতএব উনি অলরেডি ফিল্ডে আছেন বেশ কয়েক বছর ধরে, আর জামাতেরও এখানে হিস্টোরিক্যাল একটা বেজ আছে। তো যদিও এখানে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের ভোটই আসলে হয়তো ডিফাইন করবে। তো রাজীব, আপনার কি মনে করছেন মিঠাপুকুর? উত্তরবঙ্গে যদি জামাত একটা আসন জিতে তাহলে সেটা মিঠাপুকুর হবে, কারণ এই জায়গার যে ক্যান্ডিডেট গোলাম রব্বানির সঙ্গে আওয়ামী লীগ সময়ে এই পরিমাণ নির্যাতন তার উপরে হয়েছে এবং তার সঙ্গে এই পরিমাণ মানে অবিচার হয়েছে, উনি মোটামুটি এলাকায় একটা মজলুমের মানে উনি একজন জিন্দা শহীদ, মজলুম হয়ে গেছেন এলাকায়। সবাই জানে যে উনি একজন মজলুম নেতা, এবং উনি কোনো প্রকার নথি স্বীকার না করে বছরের পর মাসের পর মাস জেল টেল কেটে, ওনার সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে উনি একজন উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আওয়ামী লীগ তাকে
5 বছর একদিন চেয়ারে বসতে দেয়নি, কখনো এই মামলায় জেলে রাখতে, কখনো ওই মামলায় জেলে রাখতে, শপথ পর্যন্ত নিতে দেয় নাই কোর্ট অর্ডার দেওয়ার পরেও। 2018 সালে তাকে নির্বাচনে তার মনোনয়নপত্র জমা দিতে গেছে, রিটার্নিং অফিসার অফিস তালা লাগায় চলে গেছে। ফাইনালি তার কোর্ট দিয়ে অযোগ্য ঘোষণা করে তারা নির্বাচন করতে দেয়নি। তো আমি ওই এলাকায় গিয়েছি, ওই এলাকার যে 15টা ইউনিয়ন ছিল, সেই 15টা ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের সময়ও জামাত 10টা 11টায় জিতেছে। তো ওই এলাকাটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা মনে হয় আমরা সামনের দিকে আগাইতে পারি। গোলাম রব্বানী খুবই জনপ্রিয়, মানে জামাতের গোলাম রব্বানী, বিএনপির কিন্তু মোহাম্মদ গোলাম রব্বানী। আপনার এটাতে কোনো সন্দেহই নেই। ওকে, গুড। না, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, জ্যোতি? আই এগ্রি। ইনি 18 সালে আওয়ামী লীগের এগেইনস্টে উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারছে, তাই না? কাজে এবং এখানে বিএনপি কোনো সময় 2% বেশি ভোট পায় নাই। তো আনলেস মানে আপনার ওইখানে ম্যাসিভ কোনো ঘটনা ঘটে, যেটা কোনো কারণ দেখা যাচ্ছে না, জামাত জিতবে এটাতে। কিন্তু রাজীব, একটা প্রশ্ন, এখানে কিন্তু জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন, ফখরুজ্জামান, ওনার কি কোনো মানে তেমন পরিচিতি আছে? 2008 সালেও খুব ভালো ভোট পেয়েছিলেন, কিন্তু ফখরুজ্জামান জাতীয় পার্টি পরবর্তী সময়ে এই ন্যাশনাল পলিটিক্সে একবার এদিকে একবার সেদিকে করে করে লোকাল সংগঠন নষ্ট হয়ে গেছে। ওনারা আর লোকাল গভর্নমেন্ট ইলেকশনেও আপনার পৌরসভা বলেন, ইউনিয়ন বলেন, কোথাও থার্ডও হইতে পারে না এই পরিস্থিতি। তো ন্যাশনাল ইলেকশনে হুট করে অনেক ভালো করে ফেলবে এই সম্ভাবনা আমি দেখি না। ওকে, তাহলে আমিও এটাতে আসলে মনে করি যে এটার আমাদের যথেষ্ট স্ট্রং পসিবিলিটি আছে, কেননা উনি নিজে আসলে গ্রাসরুট থেকে উঠে এসছেন। তো তাহলে আমরা বোধহয় তিনজনই এই রংপুর 5-এ জামাতকে এগিয়ে রাখছি। আওয়ার প্রেডিকশন ইজ রংপুর 5-এ জামাত, তিনজনের কমন প্রেডিকশন। রংপুরের শেষ আসন আমরা যদি আসি এখানে, রংপুর 6 আমরা যদি স্ক্রিনে আনি, পীরগঞ্জ উপজেলা। এই আসনটা ভেরি ইন্টারেস্টিং। এই আসনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা হয়। বিএনপি এই আসনে মনোনয়ন পেয়েছে, বিএনপি থেকে বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। জামাত এই আসনে যদিও সবসময় থাকে, কিন্তু অনেক যে ভোট বেস তা না। 91 সালে 11% এবং 96 সালে 6.5%। তো এই আসনে আসলে আমার মানে মনে হয়েছে যে আওয়ামী লীগ ভোট যেদিকে যাবে তার জিতার সম্ভাবনা আছে। তিনজন এখানেও জাতীয় পার্টির প্রার্থী আছেন, একজন নূর আলম মিয়া। সো রাজীব, আপনি কি কোনো ফিল্ড থেকে কোনো খবর পেলেন বা কোনো ট্রেন্ড কোন দিকে? আচ্ছা, এই আমি আপনাদের একটা জিনিস মনে করে দিই, এই আসনটা একটা ঐতিহাসিক আসন। 2001 সালে নির্বাচনে এই আসনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেরে গিয়েছিলেন জাতীয় পার্টির এক আঞ্চলিক নেতা নূর মোহাম্মদ মন্ডলের কাছে। তো নূর মোহাম্মদ মন্ডল পরবর্তী সময়ে বিএনপিতে জয়েন করেন, পরে আবার কিছুদিন পরে বিএনপি ছেড়ে বিএনপি থেকে ইলেকশন করতেন, শেখ হাসিনার বিরুদ্ধে ভালো ভোট পেয়েছেন পরের বার। তারপরে উনি আবার বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গিয়েছেন। তো আওয়ামী লীগে গিয়ে উনি আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। উনি ওই জায়গায় মোটামুটি, যেহেতু স্পিকার শিরিন শারমিন চৌধুরী এলাকার এমপি ছিলেন, তো উনি আবার ওই এলাকার ডেমে এমপি ছিলেন। উনি আবার এবার জাতীয় পার্টিতে জয়েন করছেন। তো জাতীয় পার্টি যদি নূর মোহাম্মদ মন্ডলকে নমিনেশন দিত, তাহলে ইলেকশনটা একটা শক্ত লড়াই হইতে পারতো। তো জাতীয় পার্টি লড়াই থাকতো, কিন্তু জাতীয় পার্টি যাকে দিচ্ছে নূর আলী, উনি উনি কম্পিটেন্ট, বলবো যে ওই অর্থে উনি প্রতিযোগিতায় নাই। তো প্রতিযোগিতাটা হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে। এখন আমি বোঝার চেষ্টা করতেছি যে ওই বিখ্যাত নূর মোহাম্মদ মন্ডল কোন দিকে যাবে, নুরু মন্ডল সংক্ষেপে, সে কোন দিকে যাবে। তো এখন পর্যন্ত যতটুকু শুনতে পাচ্ছি যে উনি জামাতকে সাপোর্ট করতেছেন, জামাতের প্রার্থীকে জামাতে জয়েন করেননি। উনি প্রথমে বললাম তো জাতীয় পার্টি করছে, তারপরে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে আবার জাতীয় পার্টিতে ফিরতে, জাতীয় পার্টিতে নমিনেশন না পেয়ে উনি আপাতত বেকার অবস্থায় আছেন। তো উনি এগুলি কি ওনার নিজের ভোট নাকি আওয়ামী লীগের ভোট? মানে উনি যেই ভোটগুলি, বা এখানে তো নিশ্চয়ই শেখ হাসিনা যেহেতু কম্পিট করেছে বা শিরিন শারমিন, নিশ্চয়ই আওয়ামী লীগের তো একটা ভোট বেস থাকার কথা ভালো এই আসনে। এখানে না, এটা তো ওয়াজেদ মিয়ার বাড়ি পীরগঞ্জ, আওয়ামী লীগের কিছু সমর্থক, কিন্তু এই জায়গায় শেখ হাসিনা হাঁটছে 2001 সালে এই নূর মন্ডলের সঙ্গে। নূর মন্ডল খুবই তৃণমূলের নেতা, খুবই গ্রাম্য মানুষ, মানে আপনি দেখলে বুঝবেন না যে শেখ হাসিনার এককালে হারায় দিয়ে এমপি হয়েছে। তো উনি খুবই স্ট্রং লিডার ছিলেন, কিন্তু বারবার দল বদলের কারণে একটু হাস্যরস সাথে ওনাকে নেই। তো এইবার উনি আবার জাতীয় পার্টিতে জয়েন করছিল, কিন্তু জাতীয় পার্টিতে নমিনেশন দেয় নাই। এখন উনি বিএনপি তো একবার করছে, আওয়ামী লীগও করছে, জাতীয় পার্টি দুইবার করছে, এবার উনি জামাতকে সাপোর্ট করতেছেন লোকালি। তো তো এই কারণে লড়াইটা এখন বিএনপি এবং জামাতের হয়ে গেছে। কিন্তু আমি এখন পর্যন্ত এই লড়াইয়ে জামাত জিতবে বলবো না, কিন্তু আজকে পর্যন্ত এগিয়ে আছে। আচ্ছা,
ওকে, বাট আপনি কি তাহলে প্রেডিকশন যদি করতে হয় কাকে করবেন এই মুহূর্তে? এটা তো প্রেডিকশন করা মুশকিল। এই আসনটা খুব মানে এটা জটিল পরিস্থিতি, কিন্তু যদি এই অবস্থা থাকে তাহলে জামাত বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে রাজীব আপনি জামাতকে প্রেডিক্ট করছেন, জ্যোতি আপনি কাকে প্রেডিক্ট করবেন এখানে? আমিও জামাতকেই বলবো, ওই একই কারণে আর কি। এবং এটা এখানে তো শেখ হাসিনা এটা শ্বশুর বাড়িতে ভোট করেছিল। এখানে আপনার সজীব ওয়াজেদ জয়ও একসময় রিউমার ছিল যে সজীব ওয়াজেদ জয় আসবে, যদি সজীব ওয়াজেদ জয় পলিটিক্স সেরকমই ছিল আর কি, যদিও সেটা অবশ্যই হয় নাই। তো আমার মনে হয় যে এখানে বিএনপি কমপ্লিটলি আননোন একজনের থেকে জামাতের প্রবলেম চান্সটা, তো যদিও জামাতেরও আননোন এখানে, তারপরেও জামাত। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনারা দুজনেই জামাত দিচ্ছেন। আমার কাছে অরিজিনালি মনে হয়েছিল যে যেহেতু এখানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা ছিলেন তাহলে তো এখানে আওয়ামী লীগের জিতার সম্ভাবনা বেশি, বাট যেটা রাজীব বললো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং যে এখানে আসলে একজন নূর মন্ডল নামে একজন শেখ হাসিনাকেও হারিয়ে দিয়েছিল। যদি খুব এটা আওয়ামী লীগের আসন থাকতো পুরোপুরি খুব লয়াল থাকতো, অফকোর্স পারিবারিক ভাবে সম্পর্ক আছে, বাট তাহলে তো হওয়ার কথা না। তো আমি মানে আপনাদের কথা শুনে আমিও এখন কনভিন্স যেটা ছিল এটা হয়তো জামাতের সম্ভাবনা বেশি, যদিও ভেরি কম্পিটিটিভ হবে নো ডাউট, যে কোনো সময় হয়তো পাল্টে যেতে পারে। তো তা আপাতত আমিও আসলে আপনাদের সাথে মানে একমত হয়ে জামাতকেই রাখছি। তো আমরা মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, আমরা রংপুর এখানে শেষ করছি, বা রংপুরে তাহলে আমরা আমাদের বোধহয় মানে প্রেডিকশন হচ্ছে এম কাদেরের ব্যাপারে সবাই একমত, এবং জামাত 4 জন বোধহয় জামাতকে প্রেডিক্ট করছেন, মানে সরি মানে কে একজন বোধহয় কোন একটা আসনে, ও হ্যাঁ আখতারের ব্যাপারে ডিফারেন্স হয়েছে, 4টা জামাত, 1টা জিএম কাদের আর 1জন আখতার, এটা আমার প্রেডিকশন। আপনাদের ক্ষেত্রে জ্যোতি ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে হচ্ছে 4টা জামাত, একটা জাতীয় পার্টি আর আরেকটা ভরসা মানে বিএনপি।